পদার্থে নোবেল পেলেন আমেরিকার 3 বিজ্ঞানী। লন্ডনে মোবাইল পাচারকারী চক্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান। স্পেনের মাদ্রিদে বহুতল ভবনে আংশিক ধস, বেশ কয়েকজন নিখোঁজ। প্রাকৃতিক গ্যাস আমদানি 30% বৃদ্ধির পরিকল্পনা ইউক্রেনের। সংকট সমাধানে লেকুর্নুকে দায়িত্ব দিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ম্যাক্রো। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন আমেরিকার বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল দেভোরে এবং জন মার্টিনেজ। কোয়ান্টাম ফিজিক্সের কার্যকর প্রয়োগকে সবার সামনে উন্মুক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেয়া হলো। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করে জানায়, এই আবিষ্কার ডিজিটাল প্রযুক্তির নতুন যুগের পথ খুলে দিয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের আচরণ সাধারণত অতি ক্ষুদ্র স্তর, যেমন পরমাণু ও উপপরমাণু কণায় দেখা যায়। নোবেল বিজয়ী এই 3 বিজ্ঞানী 1980-র দশকের মাঝামাঝি সময়ে সুপার কন্ডাক্টর দিয়ে তৈরি একটি ইলেকট্রনিক সার্কিটে পরীক্ষা চালিয়ে দেখিয়েছেন নির্দিষ্ট পরিস্থিতিতে কোয়ান্টাম মেকানিক্সের প্রভাব সাধারণ বস্তুতেও পড়তে পারে। ছিনতাই ও চুরি করা মোবাইল চায়নার পাচারের সাথে জড়িত একটি চক্র ভেঙে দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত 2 সপ্তাহ ধরে চালানো এই অভিযানে পাচারের জন্য রাখা 40,000-এর বেশি মোবাইল ফোন জব্দের পাশাপাশি চক্রের 46 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডন পুলিশ জানিয়েছে, অ্যাপেলের ফোনগুলো ছিনতাই করে চড়া মূল্যে চায়নায় বিক্রি করা চক্রটির মূল লক্ষ্য। এই ফোনগুলোয় ইন্টারনেট ও সেন্সরশিপ এড়িয়ে চলার সুবিধা থাকায় চায়নার অ্যাপেলের একটি ফোন সর্বোচ্চ $5,000 বিক্রি হয়। এভাবেই পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় লন্ডনের ছিনতাইকারীরা। কখনো আবার ব্যাটারি চালিত সাইকেলে করে খুব দ্রুত স্থান ত্যাগ করে এসব অপরাধী, যে কারণে তাদেরকে তাৎক্ষণিক ধরে ফেলা সম্ভব হয় না। গত 4 বছরে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা 3 গুণ বেড়েছে বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ। এর পেছনে কাজ করছে সুসংগঠিত একটি অপরাধ চক্র। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এমনই একটি অপরাধ চক্রকে ভাঙতে সমর্থ হয়েছে। এই চক্রটি চুরি ও ছিনতাই করা 40,000-এর বেশি মোবাইল চায়নায় পাচারের চেষ্টাকালে পুলিশের কাছে ধরা পড়ে। গত 2 সপ্তাহে এই চক্রের বিরুদ্ধে পরিচালিত পুলিশের সবচেয়ে বড় অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 46 জনকে। পুলিশের ধারণা, লন্ডনে যত ফোন চুরি ও ছিনতাই হয় তার প্রায় 40% পেছনে এই চক্রটি জড়িত। বাইকে দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধা আর আন্তর্জাতিক বাজারে মোবাইলের উচ্চ মূল্য, এই দুইয়ের যোগফলে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। গত বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হংকং পাঠানোর অপেক্ষায় থাকা একটি বাক্সে 1000 আইফোন পাওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চক্রটি বিশেষভাবে অ্যাপলের ফোনকে টার্গেট করত। প্রতিটি ফোনের জন্য তারা পেত প্রায় 300 পাউন্ড, যা চায়নায় বিক্রি হতো সর্বোচ্চ $5,000-এ। এই ফোনগুলোতে ইন্টারনেট ব্যবহার ও সেন্সরশিপ এড়িয়ে চলার সুবিধা থাকায় চায়নায় ফোনগুলোর আকাশচুম্বী চাহিদা রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 11 জনকে নতুন আইফোন 17 সরবরাহকারী কুরিয়ার ভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে আটক করা হয়। নর্থ লন্ডনের একটি ফোনের দোকান থেকে নগদ 40,000 পাউন্ড উদ্ধারের পর অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। লন্ডনের মেয়র সাদিক খান চুরি হওয়া ফোনের ব্যবহার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে অ্যাপল ও স্যামসাং এর মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বহুতল ভবনের আংশিক ধসে পড়ে অন্তত 3 নির্মাণ শ্রমিক আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত 4 জন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1টার দিকে মাদ্রিদের প্রাণকেন্দ্র প্লাজা মেয়রের কাছে একটি 5তলা ভবনে এই ঘটনা ঘটে। মাদ্রিদের ডেপুটি মেয়র ইনমা শাহেন্থ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের জানান, নির্মাণাধীন ওই ভবনটির ওপরের ছাদের একাংশ ধসে নিচে পড়লে সেটির চাপে তাৎক্ষণিকভাবে একাংশ পুরোপুরি ধসে যায়। এ সময় সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক আহত হন।
তিনজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের আঘাত ছিল সামান্য, যাদের হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি। অপরজন গুরুতরভাবে আহত না হলেও তার পায়ের হাড় ভাঙার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এখনো 4 জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন নারী। জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত বিমান হামলার মুখে নিজেদের চাহিদা মেটাতে প্রাকৃতিক গ্যাস আমদানি 30% বাড়ানোর পরিকল্পনা করছে ইউক্রেন। মঙ্গলবার রাজধানী কিয়েভে সাংবাদিকদের কথা জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী ইসভেতলানা রিনচুক। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা তখনই সম্ভব হবে যখন কিয়েভ নিজেদের আমদানি সক্ষমতা বৃদ্ধি করবে। রিনচুক বলেন, ইউক্রেন কত দ্রুত তাদের গ্যাস উৎপাদনের সক্ষমতা ফিরে পাবে, জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলা কতটা তীব্র হবে এবং গ্যাস পরিবহন ব্যবস্থার ক্ষয়ক্ষতি কতটা গুরুতর হবে, এই সব কিছুর উপর আমদানির মোট পরিমাণ নির্ভর করবে। আমদানি সক্ষমতা বাড়াতে পারলে প্রাকৃতিক গ্যাস আমদানি প্রায় 30% বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মূল্য নির্ধারণ তুলনামূলকভাবে সহজ হলেও মোট পরিমাণ নির্ধারণ করা এই মুহূর্তে কঠিন, কারণ আমাদের অংশীদাররা কে কোন ক্ষেত্রে সহায়তা করতে পারবে তা নির্ধারণে আমরা প্রতিটি অংশীদারের সাথে আলাদাভাবে কাজ করছি। সবকিছু নির্ভর করছে রাশিয়ার হামলার তীব্রতা ও আমরা কত দ্রুত আমাদের অবকাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে পারি তার উপর। ফ্রান্সের চলমান রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিয়েছে। রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধের অভিযোগ তুলে পদত্যাগকারী প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নুকেই সংকট সমাধানের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এতে দেশটির সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ একে সার্কাস বললেও অনেকে মনে করেন লেকর্নুকে জোর করেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া অনেকেই প্রেসিডেন্ট ম্যাক্রোকে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী করে তার পদত্যাগের দাবি তুলেছেন। অন্যতম শক্তিশালী ডানপন্থী বিরোধী দল ন্যাশনাল র্যালির নেত্রী মারিন লাপেন মনে করেন, এই মুহূর্তে অ্যাসেম্বলি ভেঙে দেয়াই উপযুক্ত সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের অভিযোগ তুলে নতুন মন্ত্রিসভা ঘোষিত হওয়ার মাত্র 14 ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু। আর তাকেই এই সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এতে বিস্মিত ফ্রান্সের সাধারণ মানুষ। রোমান রেইস নামে প্যারিসের এই বাসিন্দা পুরো বিষয়টিকে সার্কাস আখ্যা দেন। হ্যাঁ, কয়েক মাস ধরে যেন সার্কাস চলছে। তবে এখন আমরা একেবারে নতুন এক পর্যায়ে পৌঁছেছি। যারা চলমান সংকট রাজনৈতিক সমাধান আশা করে, এর মাধ্যমে তাদের অপমান করা হচ্ছে। আমরা এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছি যেখানে আশার আলো অন্ধকারে বিলীন হয়ে গেছে। অন্যদিকে টমাস ডুজন নামে এই আবাসন কর্মী মনে করেন, লেকর্নু আসলে তাকে দেয়া দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না, আর তাই চলমান সংকটে নতুন মাত্রা যোগ করে পদত্যাগ করেছেন। আমার মনে হচ্ছে সব সিদ্ধান্ত খুব তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে। যিনি নিজেই দায়িত্ব পালনে আগ্রহী নন, তার ইচ্ছার বিরুদ্ধে আবারও নিয়োগ দেয়া হলো। এতে এমন একজনের উপর বাড়তি চাপ সৃষ্টি হলো যিনি হয়তো সেই দায়িত্ব পালনের যোগ্যতাও রাখেন না। লেকর্নুকে ঠিক কি দায়িত্ব দেয়া হয়েছে, দায়িত্বশীল কোনো পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে লেকর্নু যদি চান, ফ্রান্সের সংবিধান অনুযায়ী তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ম্যাক্রোর রয়েছে। কেউ কেউ চলমান এই সংকটের জন্য সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। ইওয়ান বার্নার্ড এদেরই একজন। সত্যি বলতে ফ্রান্সের বর্তমান রাজনীতি নিয়ে আমার মনে প্রশ্ন জাগছে। আমার মনে হয় ম্যাক্রোর পদত্যাগ করা উচিত। যথেষ্ট হয়েছে। একসময় তিনি ভুল নীতি গ্রহণ করেছিলেন, আর এখন সময় এসেছে এই অবস্থার অবসান ঘটানোর। অন্যদিকে ম্যাক্রোর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা মারিন লাপেন। তিনি মনে করেন, এই মুহূর্তে ম্যাক্রোর উচিত হয় পদত্যাগ করা, না হলে ন্যাশনাল অ্যাসেম্বলি বিলুপ্ত করা। এখন ম্যাক্রোর সামনে দুটি পথ রয়েছে, পদত্যাগ অথবা অ্যাসেম্বলি ভেঙে দেয়া। পদত্যাগ একান্তই একজন ব্যক্তির বিবেকের উপর নির্ভরশীল, তার রাষ্ট্রচেতনার বিষয়। অন্যদিকে আমার মনে হচ্ছে এই মুহূর্তে অ্যাসেম্বলি ভেঙে দেয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দল নিজেদের স্বার্থে নির্বাচন চায় না। আমরা দেশ ও জনগণের স্বার্থেই নির্বাচন চাই। এদিকে মঙ্গলবার সকাল থেকেই সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লেকর্নুর বাড়িতে একের পর এক গাড়ি প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, প্রেসিডেন্ট ম্যাক্রোর আরোপ করা দায়িত্ব পালনের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন লেকর্নু। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, লেকর্নুকে সংকট সমাধানে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক।
এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।